স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে। এই নির্দিষ্ট পংক্তিটা সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো এবং আমার স্থির বিশ্বাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই নির্দিষ্ট লেখাটা অত্যন্ত জনপ্রিয় এবং তাৎপর্যমণ্ডিত। আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি ঠিক কোন কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গতিতত্ত্বময় একটি কবিতা তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। কবিতার নাম বলাকা। এই বলাকা কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থ থেকেই সংকলিত। 1916 খ্রিস্টাব্দে এই বলাকা কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। কবিগুরু নিজে তার এক লেখায় বলেছেন যে এই বলাকা কাব্যের কবিতার লেখা তিনি শুরু করেছিলেন মূলত সবুজপত্র পত্রিকায় লেখার তাগিদ থেকে, কিন্তু পরবর্তীকালে এর কবিতাগুলো লিখতে লিখতে কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছিলেন তিনি এবং সমস্ত কবিতাগুলোর মধ্যেই কোথাও যেন একটা প্রত্যক্ষ অপ্রত্যক্ষ যোগ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ঠিক সেই কারণেই এই কাব্যগ্রন্থের নাম তিনি দিয়েছিলেন বলাকা। বলাকা শব্দের অর্থ আমরা এই কবিতার মধ্যে থেকে বা কবির নিজস্ব লেখার মধ্যে থেকেই খুঁজে পেয়েছি যে হাঁসের দল, হংসের যে শাড়ি আকাশপথে উড়ে যায় সেই শাড়িকে দেখেই কবি আমাদের আজকের এই কবিতাটা লিখেছিলেন। কিন্তু সেই সারিবদ্ধ হংসগুলোর একই দিকে যাত্রা, একই রকম রূপ, একই রকম ধ্বনি, এই যে একটা বিষয়, সেই বিষয়টা প্রত্যক্ষ করে কবি এই কাব্যগ্রন্থের সমগ্র কবিতার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগত মিল দেখতে পেয়েছেন সেই কারণেই এই কাব্যগ্রন্থের নাম রেখেছিলেন বলাকা। যাই হোক, সেই আলোচনায় আমরা আজকে যাব না। আমরা আজকে সম্পূর্ণরূপে এই কাব্যগ্রন্থের বলাকা কবিতাটা নিয়ে আলোচনা করব। বলাকা কাব্যগ্রন্থের এই বলাকা কবিতা মুক্তক ছন্দে রচিত, এটা তোমরা অনেকেই জানো। শুধুমাত্র এই কবিতা নয়, বলাকা কাব্যগ্রন্থের সকল কবিতাই মূলত মুক্তক ছন্দে রচিত। মুক্তক ছন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব ছন্দ। আমরা যেমন জানি যে অমিত্রাক্ষর ছন্দ, যেটা কবিগুরু আমাদের কবি মধুসূদন দত্তের নিজস্ব সৃষ্টি, ঠিক তেমনই এই মুক্তক ছন্দও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব সৃষ্টি। যাই হোক, আমাদের আজকের যে কবিতা বলাকা, সেই বলাকা কবিতার প্রসঙ্গে কবিগুরু নিজে কি বলে গেছেন সেটা আগে আমরা একটু জেনে নেব। কবি বলছেন, এই কবিতা শ্রীনগরে থাকতে লিখি, তখন আমি সেখানে ঝিলম নদীতে বোটে থাকতাম। একদিন সন্ধেবেলা ধীরে ধীরে ঝিলমের জলে অন্ধকার নেমে আসছে। আমি ছাদে বসে আছি, ওপারে অন্ধকার জমাট হয়ে আসছে, নদীর স্রোত কালো হয়ে গেছে, চারিদিকে কোনো শব্দ নেই। এমন সময় বুনো হাঁসের দল হঠাৎ মাথার উপর দিয়ে উড়ে গেল। পদ্মাবক্ষে বাসকালে আকাশে হাঁসের পাখার ঝাপট অনেকবার অট্টহাস্যের মতো হা হা করে চমক জাগিয়ে দিয়েছে। এই যে আমরা বিষয়টা পড়লাম, তা থেকে সহজেই বুঝতে পারছি যে এই কবিতার উৎস বা পটভূমিটি কী ছিল। কাজেই সেখানে আমাদের কোনো রকমভাবে কোনো সমালোচনার জায়গা নেই। এরপরে আরেক জায়গায় কবি লিখছেন, সেদিন সন্ধ্যায় আকাশপথে যাত্রী হংস বলাকা আমার মনে এই ভাব জাগিয়ে দিল, এই নদী, বন, পৃথিবী, বসুন্ধরার মানুষ সকলে এক জায়গায় চলেছে। তাদের কোথা থেকে শুরু কোথায় শেষ তা জানি না। আকাশে তারার প্রবাহের মতো, সৌরজগতের গ্রহ উপগ্রহের ছুটে চলার মতো এই বিশ্ব কোন নক্ষত্রকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে কত মাইল বেগে ছুটে চলেছে। কেন তাদের এই ছুটোছুটি তা জানি না, কিন্তু ধাবমান নক্ষত্রের মতো তাদের একমাত্র এই বাণী, এখানে নয়, এখানে নয়। এই যে লেখা দুটো, মানে কবির নিজস্ব যে লেখা, সেই লেখা থেকেই কিন্তু আমরা এই বলাকা কবিতাটার অনেকটা বুঝে উঠতে পারি। তবুও প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা লাইন না বললে তোমরা এই কবিতাটার সম্পূর্ণ বিষয়টা বা সারাংশটা খুব একটা ভালোভাবে উপলব্ধি করতে পারবে না। এই যে কবিতাটা আমি বলছি, এই কবিতাটা একটা দৃশ্যপটে শুরু হয়েছে ঠিকই, একটা চিত্রকল্পের মধ্যে দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যেন একটা বিরাট দার্শনিক তত্ত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পাঠকদের চোখের সামনে তুলে ধরলেন। কবি প্রথমেই বলছেন,
সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো, তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে। বলিতে না পারে স্পষ্ট করি, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরি। এই পুরো মানে স্ট্যাঞ্জাটা আমি পড়লাম, তার একটা নির্দিষ্ট কারণ আছে। এই পুরো স্ট্যাঞ্জাটার মধ্যে কবি নিজস্ব একটা চিত্রপটকে কল্পনা করেছেন, যে চিত্রপটে আমরা অদ্ভুত একটা চিত্র দেখতে পাচ্ছি। সেই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কি না, সামনে একটা নদী বয়ে গেছে, সেই নদী হঠাৎই সন্ধ্যের অন্ধকার যখন আস্তে আস্তে সেই নদীবক্ষে নেমে পড়ছে, তখন সেই নদীবক্ষকে গ্রাস করছে সেই সন্ধ্যের অন্ধকার, গাঢ় ঘন অন্ধকার। সেই রকম একটা দৃশ্য কবি এখানে কল্পনা করছেন। কবি লিখছেন যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা। কবি যে স্থান থেকে ঝিলম নদীকে প্রত্যক্ষ করছিলেন, সেখানে ঝিলম নদীটা বেঁকে গিয়েছিল। ঠিক সেই কারণে ঝিলমের বাঁকা স্রোতকে কবি প্রত্যক্ষ করছিলেন। আধারে মলিন হলেও যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। যে মুহূর্তে অন্ধকার সেই নদীকে গ্রাস করলো, নদীবক্ষকে গ্রাস করলো, কবির যেন মনে হলো ঝকঝকে একটা বাঁকা তলোয়ার খাপে ভরে ফেলা হলো। মানে তলোয়ারটা অদৃশ্য হয়ে গেল। নদীর অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে বা নদীকে অন্ধকারে হারিয়ে ফেলার সাথে সাথে কবির এরকম একটা কল্পনার দৃষ্টি আমরা দেখতে পেলাম। কবি বলছেন, দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো, তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। আমরা জানি ভাটার পরে আসে জোয়ার। কবি মনে করছেন যে নদীর মধ্যে যে স্রোত ছিল, সেই স্রোতের মধ্যে কবি ভাটাকে কল্পনা করছেন, এবং সেই নদীর ভাটাকে যেন অন্ধকারের জোয়ার একেবারে গ্রাস করলো। জোয়ার যখন নদীবক্ষে নামে, আমরা জানি ভাটাকে যখন জোয়ার গ্রাস করে, তার তরঙ্গ যেন ধীরে ধীরে গ্রাস করে সমগ্র ভাটার নদীটাকে। ঠিক তেমনভাবে অন্ধকারের জোয়ার দিনের ভাটার নদীটাকে গ্রাস করে ফেললো, বা দিনের চিত্রটাকে গ্রাস করে ফেললো। তারপর কবি বলছেন, অন্ধকার গিরিতট তলে দেওদার তরু সারে সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে। নদীর যে কথাটা কবি বললেন, তারপরে দূরে কবি আরেকটা দৃশ্যের কল্পনা করছেন, যে দৃশ্য অন্ধকারের মধ্যে একই চিত্রকল্প, একই চিত্রপট, একই কল্পনালোক। সেখানে কবি দেখছেন যে অন্ধকার নামছে গিরিতট তলে, মানে ওই যে পাহাড় ঘেরা গ্রাম, সেই পাহাড়ের পদতলে যেখানে বড় বড় দেওদার গাছগুলো মাথা তুলে দাঁড়িয়েছিল, সেই দেওদার গাছগুলো যেন সেই অন্ধকারে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আর তার আগে কবি বলেছেন যে অন্ধকারের জোয়ার যখন নদীবক্ষে নেমে পড়ছে, তখন সেই আকাশের তারাগুলো যেন ফুলের মতো ধরা দিচ্ছে। খুব সুন্দরভাবে কবি এই অংশটাকে ব্যাখ্যা করলেন। কবি বলছেন যে দেওদার তরু সারে সারে, মনে হলো যেন স্বপ্নে চায় কথা কহিবারে। অর্থাৎ এই যে অন্ধকারে দেওদার গাছগুলো দাঁড়িয়ে আছে, এই যে পাহাড় দাঁড়িয়ে আছে, সৃষ্টি অর্থাৎ ঈশ্বরের যে সৃষ্ট প্রকৃতি, তারা যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, যেটা খুব একটা দৃশ্যপটে আসছে না, তারা যেন কথা বলতে চাইছে। সেই কথা বলার সাথে কবি কার তুলনা করেছেন, যে মানুষ যখন স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে কথা বলতে চায়, তখন কিন্তু সে কথা বলতে পারে না, সেই কথা, সেই কণ্ঠকে যেন কেউ রোধ করে রাখে। ঠিক তেমনই অন্ধকারে এই গিরিতটতলে সেই দেওদারের মুখ যেন কেউ কণ্ঠকে যেন রোধ করে রেখেছে। সে কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না স্পষ্ট করে। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরি। কবি বলছেন সেই অব্যক্ত ধ্বনির পুঞ্জ, মানে ওই যে দেওদার গাছের কথা, ওই যে গিরিতটের কথা, তাদের সকলের মধ্যে কবি যেন একটা প্রাণকে অনুভব করছেন, এবং তারা যেন কথা বলতে পারছে না। অব্যক্ত যে কথাগুলো তাদের, সেগুলো যেন অন্ধকারের মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠছে। এটাই যেন কবি এখানে বলতে চাইলেন। ঠিক যেমনটা আমরা
লেখন কাব্যে দেখেছিলাম যে ফুলগুলি যেন কথা, পাতাগুলি যেন চারিদিকে তার পুঞ্জিত নীরবতা। কবি এটা কোথায় লিখেছিলেন? না, লেখন কাব্যের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। সেরকমই আরেকটা বিষয় যেন এখানে দেখতে পাচ্ছি, যে পাতা যেমন ফুলের চারধারে একটা নীরবতাকে প্রকাশ করছিল, ফুল যেন কথাও হয়ে ঝরে পড়ছিল প্রকৃতির মধ্যে, এখানেও যেন অন্ধকার এখানে সেই কথা, আর দেওদার গাছের যে অব্যক্ত ধ্বনি, যে কথাগুলো, সেটা যেন এখানে পুঞ্জিত নীরবতাকেই চিহ্নিত করছে। ঠিক পরের যে স্ট্যান্জা, সেখানে আর একটা নতুন চিত্রপট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কবি বলছেন, সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূর দূরান্তরে, হে হংস বলাকা ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্ট হাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। কবি প্রথমে যে চিত্রপটটা তুলে ধরলেন পাঠকের সামনে, সেটা একটা নীরবতায় ভরা, অন্ধকার সেখানে কথা। আর পরের অংশে বা পরের স্ট্যান্জায় যে চিত্রপটকে কবি তুলে ধরছেন, সেখানে আর একটা দৃশ্যপট। সেখানে কবি কি বলছেন? সহসা সেই ক্ষণে সন্ধ্যার গগনে, সহসা সেই অন্ধকারের সেই মুহূর্তে, হঠাৎ সন্ধ্যের সেই মুহূর্তে গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরান্তরে, হে হংস বলাকা। ঠিক সেই সময় এক দল হংস হুশ করে যে উড়ে যাওয়ার শব্দ নিয়ে উড়ে গেল, সে যেন রাত্রের মানে সন্ধ্যার সেই অন্ধকারের নীরবতাকে একেবারে ভেঙে দিয়ে চলে গেল। কবি বলছেন, সেই সন্ধ্যার গগনে সেই অন্ধকারকে একেবারে ভেঙে দিয়ে সেই বিদ্যুৎ ছটা, শব্দের বিদ্যুৎ ছটা বলে কবি কাকে কল্পনা করছেন? সেই হংস বলাকার উড়ে যাওয়ার শব্দকে, পাখার সেই হুশ শব্দকে। কবি বলছেন, মুহূর্তে ছুটিয়া গেল দূরে দূর হতে দূরে দূরান্তরে, হে হংস বলাকা। হংস বলাকারা ছুটে চলে গেল, তারা স্থির নেই কিন্তু। কবি বলছেন, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা। তোমাদের বলতে কবি কাকে বললেন? সেই হংস বলাকার দলকে বললেন। ঝঞ্ঝা মদ রসে মত্ত, মানে ঝঞ্ঝার মদে একেবারে মাতাল হয়েছে কে? না, হংসের সেই পাখাগুলো। সেই উন্মত্ততার, সেই মত্ততার দাপট তারা রেখে গেছে কোথায়? না, চিহ্ন রেখে গেছে কোথায়? না, অন্ধকার তটে, অন্ধকারের বুকের ওপরে। এরপর কবি বলছেন, রাশি রাশি আনন্দের অট্টহাস্যে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। সেই সময় কবির যেন মনে হয়েছিল, সেই অন্ধকারের মধ্যে কোনো এক কায়াহীন অস্তিত্ব, মানে এক অশরীরী যেন আনন্দে, প্রচণ্ড আনন্দে অট্টহাস্য করে উঠল। সেই শব্দটা কবির মধ্যে এমনই একটা অনুভূতিকে জাগিয়ে তুলেছিল। অর্থাৎ কবি বলতে চাইছেন যে সেই সময় বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। সমগ্র আকাশ যে অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, সে যেন হঠাৎ বিস্মিত হয়ে উঠেছে, সে যেন চমকিয়ে উঠেছে, অবাক হয়ে গেছে সেই শব্দে, সেই তরঙ্গের ছটায়। সেই তরঙ্গে, যে তরঙ্গটা কে ঘটিয়েছে? না, হংস বলাকার পাখার শব্দ। এই যে অংশটা, মানে যে আকাশ নিস্তব্ধ নিস্পন্দ হয়ে গিয়েছিল, সে গুপ্ত যে একটা আকাশ ছিল, সে হঠাৎ গতিময়তা লাভ করলো যেন এই শব্দের মধ্যে দিয়ে। সেটা পরের অংশে কবি বলবেন। পরের অংশে অর্থাৎ তৃতীয় যে স্ট্যান্জা, সেখানে কবি বলছেন, ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির গগন, শিহরিল দেওদার বন। খুব সুন্দর একটা স্ট্যান্জা কবি আমাদের কিন্তু এই স্থানে উপহার দিলেন। কবি এই স্থানে একটা পৌরাণিক চিত্রপটকে তুলে ধরলেন আমাদের সামনে। আমরা জানি, আমরা পুরাণে পড়েছি, বহু পুরাণে পড়েছি, পৌরাণিক বহু গল্পে, পৌরাণিক মহাভারত, রামায়ণ, সর্বত্র এই গল্পটা আমাদের কাছে বিশেষ পরিচিত। আমরা জানি যে দেবরাজ ইন্দ্র আমাদের মর্তের মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করার জন্য সেই ইন্দ্রলোক থেকে অপ্সরাদের পাঠাতেন, এবং তারা নৃত্য গীতে তাদের মানে বিভিন্ন ললনাময়ী যে রূপ তাদের, সেই রূপের ছটায় সেই তপস্বীদের, মানে সন্ন্যাসীদের তপস্যা ভঙ্গ করতেন। এবং সেই তপস্বীরা যখন সেই তপস্যা ভঙ্গ করে একেবারে বিস্মিত চোখ খুলে তাকাতেন,
তখনই কিন্তু সেই অপ্সরারা সেখান থেকে উধাও হয়ে যেত, বিলীন হয়ে যেত সেই স্থান থেকে। এই একটা দৃশ্য আমাদের চোখের সামনে যেন সেই মুহূর্তে ভেসে ওঠে। কবি সেই দৃশ্যপটকে আমাদের চোখের সামনে তুলে ধরলেন। কবি বলছেন যে অন্ধকার যেন এখানে সেই সন্ন্যাসী বা মুনি ঋষিদের মতো, আর ওই যে বলাকা বা হংস শ্রেণী একেবারে ডানা ঝাপটিয়ে চলে গেল, সশব্দে চলে গেল, তারা যেন অপ্সরার মতো। অপ্সরার যে নৃত্য গীত, তার সাথে কবি মানে কার তুলনা করছেন? সেই হংসের পাখার শব্দকে, যে পাখার যে ধ্বনি, সেই ধ্বনিকে তুলনা করেছেন কবি সেই অপ্সরার নৃত্য গীতের সাথে। আর হংস বলাকার রূপ সৌন্দর্যকে কবি অপ্সরার রূপ সৌন্দর্যের সাথে তুলনা করলেন। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। সেই অন্ধকারের অংশ কারা? না সেই গিরিশ্রেণী, সেই তিমির মগন, মানে মগন শব্দটা কিন্তু মগ্ন গদ্যরূপ থেকে পদ্যরূপ করে কবি মগন শব্দটা এনেছেন। এরপর বলছেন শিহরিল দেওদার বন, অর্থাৎ সেই যে ভীষণ শব্দ, হঠাৎ যে শব্দটা হলো, সেই শব্দের মধ্যে অন্ধকার সন্ন্যাসীর বেশে মানে সেই তপস্যা ভঙ্গ করলো। সেই গিরিশ্রেণী, সেই দেওদার শ্রেণী সবাই যেন সেই তপস্যা ভঙ্গ করে একেবারে চমকে উঠল। এরপরে স্ট্যাঞ্জারে কবি বলছেন এটা একেবারেই যেন ক্ষণিকের একটা আনন্দ সঞ্চার অনুভব হলো সেই অন্ধকারের প্রকৃতির মধ্যে, আর সেই মুহূর্তে যেন একটা গতিময়তার স্থান পেয়ে গেছে প্রকৃতিতে, সেটা আমরা এই পরবর্তী স্ট্যাঞ্জাতে লক্ষ্য করব। কবি বলছেন মনে হলো এ পাখার বাণী দিল আনি, শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিত হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিবাগী, বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনোখানে। এটাই যেন এই কবিতার মূল মন্ত্র, এই কবিতার মূল ধ্বনি, এই কবিতার মূল বাণী, যেটা আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চড়ই বেতি মন্ত্র। কবি বারে বারে যে কথার উল্লেখ করেছেন যে চড়ই বেতি মন্ত্রে মুখর আমাদের জীবন, সেই যে মূল গতি তত্ত্ব, সেই তত্ত্বের প্রকাশ পেল এই অংশের মধ্যে দিয়ে। এই স্ট্যাঞ্জার ফিরে কবি কি বললেন? যে পর্বত অরণ্য সমস্ত কিছুর মধ্যে যে নিস্তব্ধতা গ্রাস করেছিল, যে অন্ধকার গ্রাস করেছিল, সে সমস্ত যেন ভঙ্গ হয়ে গেল, একটা গতিময়তা লাভ করলো সবাই। মনে হলো এই পাখার বাণী দিল আনি, শুধু পলকের তরে, এক পলকের মধ্যে ওই পাখার মানে ওই হংসবলাকার পাখার যে শব্দ, তার মধ্যে যেন একটা বিশেষ বাণী সঞ্চারিত হলো, একটা ঘোষণা, একটা মন্ত্র সঞ্চারিত হলো। পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ, সেই যে নিশ্চল ছিল গিরিশ্রেণী, অরণ্য, দেবদারু গাছ, নদী, সব কিছু যারা একেবারে অন্ধকারে সুপ্ত, তাদের যে গতি সেটাকে সুপ্তভাবে রেখেছিল, সেই সব কিছু যেন হঠাৎ আনন্দিত হয়ে উঠল এবং সব কিছুর মধ্যে যেন একটা বেগের সঞ্চার হলো। তাদের ভেতরকার যে আবেগ, সেই আবেগ থেকে তাদের মধ্যে একটা বেগ, একটা গতিময়তার সঞ্চার হলো। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, কি সুন্দর একটা কাব্যিক অনুভূতি। কবি বলছেন যে পর্বত স্থির, যে পর্বত ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতিতে যে পর্বতের অচল মানে অচল একটা আয়তন, অচল যে একটা স্থিরতা, যে স্থির ভাবটাই তার সৌন্দর্য, সেই পর্বত চাইছে বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে। আমরা জানি মেঘ যে কোনো স্থানে যে কোনো সময় উড়ে যেতে পারে, আর বৈশাখ মাসের মেঘ তো একটা বিশেষ প্রকাশ, মানে সে যে কোনো সময়ে যে কোনো দেশের যে কোনো স্থানে একটা বিশেষভাবে গতিময়তা নিয়ে ছুটে যায়। সেই বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে চাইছে কে? না পর্বত। তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দরেখা ধরে চকিত হইতে দিশাহারা। আর যে তরু শ্রেণী, যে দেবদারু গাছ স্থির হয়ে মাটির সাথে নিজের শেকড়কে আঁকড়ে ধরেছিল, তারা সেই শব্দ শুনে কি চাইছে? মাটির বন্ধনকে ছিন্ন করে ওই যে শব্দটা ভেসে গেল, সেই শব্দরেখা ধরে এক নিমেষে মুহূর্তের মধ্যে দিশাহারা হয়ে যেতে, আকাশের খুঁজেতে কিনারা, আকাশ কোথায় বিলীন হয়েছে
সেই আকাশের কিনারার খোঁজ করতে, সন্ধান করতে সেও বোধহয় ওই হংস বলাকার মতো পাখা মেলে যেন উঠতে পারে, এরকম তার মনোবাসনা হচ্ছে। এরপরে কি বলছেন, ওই সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগী। কবি যেন সুদূরের জন্য একটা প্রাণ, সকল অরণ্যের মধ্যে, সকল স্থির অচল অস্তিত্বের মধ্যে একটা বেদনার্ত আবেগকে অনুভব করছেন। সমগ্র ধরনীর মধ্যে যেন একটা গতিময়তা কবি লক্ষ্য করছেন এই অংশে এসে। সেই জন্যই কবি সেই মূল বাণী, মূল মন্ত্র যে কথা সেটাই বললেন, হেথা নয় আর কোনখানে। এ যেন সেই যাযাবরদের মূল মন্ত্র, সেই যাযাবর যারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানে দিনের পর দিন ছুটে বেরিয়েছে, তারা কোনো দিন কোনো জায়গায় কিন্তু স্থিরভাবে বসবাস করেনি। তাদের মূল মন্ত্র যেন প্রকৃতির সমস্ত অচল অবস্থার মধ্যে একেবারে সঞ্চারিত হয়ে পড়ল। এরপর কবি একটা অন্য অনুভূতিতে অন্য একটা কথা বলছেন। এতক্ষণ কবি একটা বাইরের প্রকৃতির দৃশ্যের মধ্যে একটা অদ্ভুত অভিব্যক্তির কথা বলেছেন। এরপর কবি নিজস্ব একটা অনুভূতিকে তুলে ধরছেন। কবি বলছেন, হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে, অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই বন চলিয়াছে উন্মুখ ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়, নক্ষত্রের পাখার স্পন্দনে, চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। কবি এবার নিজেকে এখানে একেবারে তুলে ধরছেন, নিজের একটা অনুভূতিকে তুলে ধরছেন। কবি আমি বলে বা মোর বলে নিজেকেই কিন্তু প্রেজেন্ট করছেন এখানে। কবি বলছেন, হে হংস বলাকা, যে হংস বলাকারা উড়ে যাচ্ছে তাকে উদ্দেশ্য করে বলছেন, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। যে প্রকৃতি, যে মানুষের মনের ভেতরের যে স্তব্ধতার আবরণ এতক্ষণ ছিল, সেটা খুলে দিল কে না ওই হংস বলাকার ডানার ঝাপট, ডানার শব্দ। শূন্যে জলে স্থলে, কবি বলছেন, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে, অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। কবি সমস্ত প্রকৃতির মধ্যে একটা আবেগ অনুভব করছেন, একটা চঞ্চলতা অনুভব করছেন, একটা চলার ছন্দকে অনুভব করছেন। কবি বলছেন, তৃণদল যেন মাটির আকাশের ওপরে ডানা ঝাপটাচ্ছে, মাটির অন্ধকারের নিচে যার বীজ সুপ্ত রয়েছে, কবি বলছেন মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। যে বীজ মাটির তলায় অন্ধকারে সুপ্ত রয়েছে তারাও যেন জেগে উঠছে, তারাও যেন ওই বলাকার মতো লক্ষ লক্ষ সহস্র রূপে প্রকৃতির মধ্যে জেগে উঠছে এবং ডানা ঝাপটিয়ে উড়ে যেতে চাইছে সবাই, সমস্ত নিস্তব্ধ অচল পরিস্থিতি। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, কবি বলছেন এই যে গিরিরাজি পর্বতমালা, এই বন, সব কিছু যেন উন্মুক্ত ডানায় দ্বীপ থেকে দ্বীপান্তরে, অজানা হতে অজানায়, নক্ষত্রের পাখার স্পন্দনে, নক্ষত্রও যেন একটা পাখা পেয়ে গেছে, ডানা পেয়ে গেছে, সেও যেন সমগ্র আকাশের মধ্যে তার মানে যে চলার গতি সেটাকে ছড়িয়ে দিচ্ছে। আর সেই গতিময়তা ছড়িয়ে গেছে পর্বতের মধ্যে, ছড়িয়ে গেছে সমগ্র তরুদলের মধ্যে, তৃণের মধ্যে, বড় বড় দেওদার গাছের মধ্যে। আর সেই সমস্ত অনুভব করছেন কে না কবি চিত্ত। চমকেছে অন্ধকার আলোর ক্রন্দনে, কবি বলছেন অন্ধকার যেন চমকে উঠছে, আলোর কান্নার শব্দ যেন ভেসে উঠছে ওই অন্ধকারের মধ্যে, অর্থাৎ আলোর বার্তা বয়ে আনছে ওই অন্ধকার, এটা যেন কবি বলতে চাইছেন এই স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে। কবি সমগ্র প্রকৃতির একটা স্তব্ধ ভাবের মধ্যে একটা চঞ্চল সত্তাকে অনুভব করছেন, একটা প্রাণের স্পন্দন অনুভব করছেন। তারপর লাস্ট স্ট্যাঞ্জায় গিয়ে কবি বলছেন, শুনিলাম মানবের কত বাণী, দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে।
শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে, দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এ গানে, হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে। কবি যেন তার নিজের অন্তরের মধ্যে চেয়ে দেখছেন। এতক্ষণ কবি ওই শ্রীনগরের বোটে বসে যে পাখার মানে হংসবলাকার পাখার ঝাপট, যে একটা অদৃশ্য নদীপথ মানে অন্যদিকে অদৃশ্য হয়ে যাওয়া দেখলেন, সমস্ত প্রকৃতির সত্তার মধ্যে এরপর একটা চঞ্চলতা, একটা শব্দকে শব্দময় সত্তাকে অনুভব করলেন। সেই কবি এবার চেয়ে দেখছেন নিজের অন্তরের দিকে, অর্থাৎ কবির দৃষ্টি প্রকৃতির থেকে নিজের অন্তরের মধ্যে চলে এসেছে। কবি নিজের অন্তরের দিকে চেয়ে কি দেখছেন? কবি দেখছেন অলক্ষিত পথে উড়ে চলে সেই মন, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। বলছেন যুগ থেকে যুগান্তরে মানুষের মন, কবির মন ছুটে চলে বারে বারে সেই অতীত দিন থেকে ভবিষ্যতের দিন পর্যন্ত। সেই ছুটে চলা কোনো দিন থামবে না, এটা কবির অনুভূতি। তারপর বলছেন শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে। আমরা জানি পাখি তার বাসায় ডিম পাড়ে, সেই ডিম থেকে বাচ্চা হয়, ছোট ছোট পাখির যে ছানা তারা বের হয়, তারা বড় হয়, আবার তারা উঠে যায়, উড়ে যায় নিরুদ্দেশের পথে। এই যে তাদের পথ চলা, সেই পথ চলার গতিকে কবি যেন অনুভব করছেন নিজের অন্তরে। প্রত্যেক মানুষের মধ্যে সেই সচল যে অবস্থা, সেই পরিস্থিতিকে কবি জাগিয়ে তুলতে চাইছেন। আসলে আর একটা বিষয় আছে, এই যে 1916 খ্রিস্টাব্দে কবিতা এই কাব্যগ্রন্থটা প্রকাশ পেল, তার আগে আমাদের বিশ্ব প্রকৃতিতে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কি না, 1914তে আমরা দেখেছি কি একটা বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে। প্রত্যেকটা রাষ্ট্র যেখানে ভয় ভীত অবস্থায় রয়েছে, সেই রকম পরিস্থিতি থেকে কবি বের করতে চাইছেন ভারতবর্ষকে, ভীত রাষ্ট্রগুলোকে। যে সাম্রাজ্যবাদী আগ্রাসী দলগুলো উন্মত্ত হয়ে উঠেছে, তারা যদি উন্মত্ত হয়ে উঠতে পারে, তারা যদি বিভিন্নভাবে নিজেদের উন্নত করে তুলতে পারে, তাহলে সুপ্ত যে দেশগুলো, সুপ্ত যে মানুষগুলো, তারা কেন পারবে না? ঠিক কিছুদিন আগে কবি ঘুরে এসেছেন পাশ্চাত্য দেশ থেকে। সেখানে যে গতি, সেখানকার মানুষের মধ্যে, সেখানকার যুগের মধ্যে, সেখানকার আধুনিকতার মধ্যে যে গতিময়তা কবি প্রত্যক্ষ করেছেন, সেই গতিময়তা কবি তার ভারতবর্ষে কবি সকলের মধ্যে, সকল মানুষের মধ্যে, সকল জগতের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে অনুভব করতে চাইলেন। সে কথাই যেন কবি তুলে ধরলেন তার এই বলাকা কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে। কবি সেই পাখির মতো সমগ্র মানুষকে দিশাহারা হয়ে উঠতে বলছেন না, কবি বলছেন সেই পাখির মতো নিরুদ্দেশে যাত্রা করাতে তার মনকে, অর্থাৎ কূপমণ্ডক হয়ে বসে না থেকে ঘরের বাইরে বেরোনোর কথা বলছেন। সেই যে বললাম চড়ই বেতি মন্ত্রী মুখর জীবন সদা গতিময়, অর্থাৎ আমার পথ চলাতেই আনন্দ, সেই কথাই যেন কবির মুখে ধ্বনিত হলো এই কাব্যগ্রন্থের এই কবিতার মধ্যে দিয়ে। হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে। এটা যেন একটা বিশেষ রীতি, বিশেষ নিয়ম যে এগিয়ে যেতে হবে, এটাকেই কবি মানুষের মনের মধ্যে থেকে তুলে ধরতে চাইছেন, জীবনের মূল মন্ত্র রূপে তুলে ধরার জন্য। বলাকা কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ লাইন ধরে যে ব্যাখ্যা, সেটা তো হলো। এবার এই যে কবিতাটা, এই কবিতার মূল যে বিষয়টুকু, মূল যে বক্তব্য কবির, সেটা কি? কবি আসলে বলছেন এই বিশ্ব চরাচরের সমস্ত স্থির বিষয়ের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা লুকিয়ে আছে, একটা চাঞ্চল্য লুকিয়ে আছে, একটা গতিময়তা লুকিয়ে আছে, এবং সেই গতির যে রূপ, সেটাই কবি প্রত্যক্ষ করতে চান সমস্ত মানুষের মধ্যে, সমগ্র মানে জগতের মধ্যে। আর কবি বলতে চাইছেন এই যে গতি, সে গতি কিন্তু সমাজের নির্দিষ্ট কোনো বিবর্তনের পথ মানে পর থেমে যাবে না, মানুষের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা নির্দিষ্ট কোনো আশা পূরণের পর থেমে যাবে না। এই গতি সম্পূর্ণভাবে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। এ যেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক যুগ থেকে আরেক যুগে অবতীর্ণ হবে। এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। এই যে কবি বলেছেন যে চলাই জীবন, থেমে থাকার নাম মৃত্যু, এটাই হচ্ছে এই কবিতার বিশেষ বক্তব্য বা মূল বক্তব্য।
তাহলে আশা করি আজকের এই বলাকা কবিতা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই তোমরা আমার ফেসবুক ফলো করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করবে। সেখানে আমি তোমাদের নির্দিষ্ট বিষয়ের বহু বিষয় দিতে শুরু করেছি এবং বহু বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো তোমাদের জন্যই তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।